নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে একটি ছোট্ট গল্প, একটি নীল বোতাম। বারান্দায় এশার বাবা বসেছিলেন, হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি, গায়ে নীল রঙের গেঞ্জি। এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে, কি সুন্দর মানিয়েছে তাকে। ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা, আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরোচ্ছে। সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি। নীল রংটাই বোধহয় সুখের, কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধহয় সুখী সুখী। কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখীই দেখাবে। তিনি আমাকে দেখতে পাননি, আমি ইচ্ছে করেই গেটে একটু শব্দ করলাম। তিনি আমাকে দেখলেন, সুন্দর করে হাসলেন, ভরাট গলায় বললেন, আরে রঞ্জু, তুমি? কি খবর, ভালো আছো? জি ভালো। গরম কিরকম পড়েছে বলো দেখি। খুব গরম। আমার তো ইচ্ছা করছে চৌবাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি। তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন, হাসি হাসি মুখে বললেন, বসো, তোমার কাছ থেকে দেশের খবরাখবর কিছু শুনি। আমার কাছে কোনো খবরাখবর নেই চাচা। না থাকলে বানিয়ে বানিয়ে বলো, বর্তমানে চালু গুজব কি? আমি বসলাম তার পাশে। এশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। মাঝে মাঝে এই বাড়িতে এসে শুনি এশা নেই, মামার বাড়ি গেছে, রাতে ফিরবে না। তার মামার বাড়ি ধানমন্ডিতে, প্রায় সে সেখানে যায়। আমার খানিকটা মন খারাপ হয়, কিন্তু এশার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায়। এই যে এখন বসলাম ওনার পাশে, এখন যদি শুনি এশা বাসায় নেই, মামার বাড়ি গিয়েছে, আমার খুব খারাপ লাগবে না। তারপর রঞ্জু, নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না? জি না। বলো কি তুমি? শহর ভর্তি গুজব, আমি তো ঘরে বসে কত কিছু শুনি। চা খাবে? জি না। খাও এক কাপ চা, তোমার সঙ্গে আমিও খাবো। তুমি আরাম করে বসো, আমি চায়ের কথা বলে আসি। আপনাকে বলতে হবে না, আমি বলে আসছি। এসে কি বাসায় নেই? আছে, বাসাতেই আছে। বলেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন। কি চমৎকার তার এই ভদ্রতা। আমি কে? কেউ না, অতি সামান্য একজন। একটা অ্যাড ফার্মে কাজ করি। অল্প যে কটা টাকা পাই তার প্রতিটি হিসাব আমার কাছে আছে। আর এরা, আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পায়। নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয়ের সঙ্গে এ বাড়িতে এসেছিলাম। প্রথম দিনেই এশার কি সহজ সুন্দর ব্যবহার, যেন সে অনেক দিন থেকেই আমাকে চেনে। সেদিন কেমন হাসি মুখে বলল, আপনি তো বেশ লম্বা, আসুন একটা কাজ করে দিন। চেয়ারে দাঁড়ান, দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন। আমি বললাম, এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন? আজ বলবো না, আরেকদিন এসে দেখে যাবেন। দ্বিতীয়বার এই বাড়িতে আসার একটা চমৎকার অজুহাত তৈরি হলো, অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না। এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি, যে কেউ যে কোনো সময় আসতে পারে, কোনো বাধা নেই। অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয়ে ভয়ে এসেছি, গেট খুলে ভেতরে ঢোকার সাহস হয়নি। যদি আমাকে কেউ চিনতে না পারে, যদি এসে বিস্মিত হয়ে বলে, আপনি কাকে চান? সেরকম কিছুই হলো না। এশার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন, কি ব্যাপার রঞ্জু, গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম। তিনি হাসি মুখে বললেন, দেশের খবরাখবর কি বলো, নতুন কি গুজব শুনলে? এশা বোধহয় বাহিরে যাচ্ছিল, আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল, বেছে বেছে আজকের দিনটিতেই আপনি এলেন? এখন বেরোচ্ছি, আপনার সঙ্গে কথা বলতে পারবো না। চট করে আসুন তো, পেরেকটা কি কাজে লাগছে দেখে যান। আমি ইতস্তত বোধ করছি। এশার বাবার সামনে থেকে উঠে যাব, উনি কি মনে করেন কে জানে। উনি কিছুই মনে করলেন না, সুখী সুখী গলায় বললেন, যাও দেখে আসো, জিনিসটা ইন্টারেস্টিং। পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে। এশা বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত একটা ব্যাপার হলো। হলুদ দড়ি আলোয় ঝিকমিক করতে লাগলো। সেই আলো স্থির নয়, যেন গড়িয়ে গড়িয়ে নিচে নামছে। আলোর ঝর্ণা, অপূর্ব। কি অবাক হয়েছেন তো? হ্যাঁ হয়েছি। এরকম অদ্ভুত জিনিস এর আগে কখনো দেখেছেন? জি না। আমার বড় বোন পাঠিয়েছে, নেদারল্যান্ডে যিনি থাকেন তিনি। এখন যান, বসে বসে বাবার গল্প শুনুন। বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে? জি না। তাহলে হয়তো আজ বলবে। বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে,
কোনটির পর কোন গল্প আসবে আমি সব জানি। এসে হাসলো, কি সুন্দর হাসি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে। এশার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না। পরের বার যেদিন গেলাম সেদিন বললেন, কচ্ছপ কোথায় ডিম পাড়ে জানো তো রঞ্জু? ডাঙায়। সে নিজে থাকে কিন্তু পানিতে, চলাফেরা জীবনযাত্রা সবই পানিতে, অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে, ডাঙায়। ঠিক না? জি ঠিক। বুড়ো বয়সে মানুষেরও একই অবস্থা হয়। সে বাস করে পৃথিবীতে কিন্তু মন পড়ে থাকে পরকালে। আমার হয়েছে সেই দশা। এই পরিবারটির সঙ্গে পরিচয় হবার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো। আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে চমৎকার লাগতো, এখন আর লাগে না। এক সময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুৎসিত কথা বললে বেশ মজা পেতাম, এখন ভয়ঙ্কর রাগ লাগে। মনে হয় এই কুৎসিত কথাটি কোনো না কোনোভাবে এশাকে স্পর্শ করছে। যে খুপড়ি ঘরটায় থাকি সেই ঘর আমার আর এখন ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। নোনা ধরা বিশ্রী দেয়াল, একটি ছোট্ট জানালা যা দিয়ে আলো বাতাস আসে না, রাতের বেলা শুধুই মশা ঢোকে। চৈত্র মাসের গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকি, নানান রকম কল্পনা মাথায় আসে। কল্পনায় আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদীর নৌকার একটা ছোট্ট ঘর। জানালা খুললেই নদী দেখা যায়। সেই নদীতে জোছনা হয়েছে, চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে। ঘরের দরজায় টোকা পড়ে, আমি জানি কে টোকা দিচ্ছে, তবু কাপা গলায় বলি, কে? এশা বলে, কে আবার? আমি। এরকম চমৎকার রাতে আপনি ঘরটর বন্ধ করে বসে আছেন? পাগল নাকি? আসুন তো। কোথায় যাব? কোথায় আবার? নৌকার ছাদে বসে থাকবো। আমরা নৌকার ছাদে গিয়ে বসি। মাঝি নৌকা ছেড়ে দেয়, এসে গুনগুন করে গান গায়, যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এ মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সবই খুব সুন্দর সুখের কল্পনা, তবু এক এক রাতে কষ্টে চোখে জল আসে। সারা রাত জেগে থাকি, দীর্ঘশ্বাস ফেলে ভাবি, আমার এই জীবনটা আমি কি কিছুতেই বদলাতে পারি না? বন্ধু বান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনে MA ক্লাসে ভর্তি হয়ে যাই। ধারটার করে আমার ঘরের জন্য নতুন পর্দা, বিছানার নতুন চাদর, নেটের মশারি কিনে ফেলি। অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি। 100 টাকা লেগে যায় ফুলদানিতে। তা লাগুক, তবু তো একটা সুন্দর জিনিস। একগুচ্ছ রজনীগন্ধা যখন এখানে এনে রাখবো তখন হয়তো এই ঘরের চেহারাও পাল্টে যাবে। আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে জলরাঙা একটা ছবিও নিয়ে আসি। নোনা ধরা দেয়ালে সেই ছবি মানায় না, নিজেই চুন এনে দেয়াল চুনকাম করি। চুন দেয়ালে আটকায় না, ঝরে ঝরে পড়ে। তবু আমার ঘর দেখে বন্ধুরা চোখ কপালে তোলে। করছিস কি তুই? ইন্দ্রপুরী বানায় ফেলছিস দেখি। আবার দেখি খুশবুও আসছে, বিছানায় আতর ঢেলে দিছিস নাকি? মাই গড, মেয়ে মানুষ ছাড়া এই ঘর মানায় না। এক কাজ কর, 100 টাকা দিয়ে একটা মেয়ে মানুষ এক রাতের জন্য নিয়ে আয়, ফুর্তি কর, আমরা পর্দার ফাঁক দিয়ে দেখি। রাগে আমার মাথায় রক্ত উঠে যায়, কিন্তু কিছুই বলি না। কি হবে বলে? আমার বন্ধুরা গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়, সিগারেটের টুকরা দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে। একজন আমার নতুন কেনা বিছানায় চায়ের কাপ উল্টে ফেলে দিয়ে বলে, যা শালা, চাঁদে কলঙ্ক লেগে গেল। আমি কিছুই বলি না, দাঁতে দাঁত চেপে থাকি আর মনে মনে ভাবি, এই মূর্খদের সঙ্গে কি করে এতদিন কাটিয়েছি, কি করে এদের সহ্য করেছি। ইরফান বলল, প্রেম ফেম করছিস না কি বলতো? তোর হাবভাব যেন কেমন রঙ্গিলা রঙ্গিলা। আমি জবাব দেই না। ইরফান পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলে, জিনিস কেমন বল, টিপে টিপে দেখেছিস তো? সবাই হো হো করে হাসে। কোন অন্ধকার নরকে এরা পড়ে আছে, এদের কি কোনোদিনও মুক্তি ঘটবে না? আমার ইচ্ছা করে ঈশাকে একদিন ওদের সামনে উপস্থিত করি। সেটা নিশ্চয়ই খুব অসম্ভব নয়, বললেই সে আসবে। তবে আমার বলতে সাহস করে না। প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচন্ড ভয়ই না বললাম। সে গোলাপ গাছে ডাল ছেঁটে দিচ্ছিল, আমি পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ কি মনে হলো নিজের অজান্তেই বলে ফেললাম, কাঁচিটা আমার হাতে দাও, আমি ছেড়ে দিই। বলেই মনে হলো, এ কি করলাম আমি? আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমার মনে হলো
এবার চোখে চোখ রেখে এশা শীতল গলায় বলবে, আমাকে তুমি করে বলবেন না, এত ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার নেই। এশা সেরকম কিছুই বলল না। কাঁচি আমার হাতে দিয়ে বলল, 3 ইঞ্চি করে কাটবেন, এর বেশি না। আর আপনি কি চা খাবেন? হ্যাঁ খাবো। চা নিয়ে আসছি। শুনুন, এরকম কচকচ করে কাটবেন না, ওরা ব্যথা পায়, গাছেরও জীবন আছে। জগদীশচন্দ্র বসুর কথা। এশা ঘরে ঢুকে গেল। চৈত্র মাসের বিকালে আমি গোলাপ ছাড়তে লাগলাম। আমার 30 বছরের জীবনে সেটা ছিল শ্রেষ্ঠতম দিন। বিকালটাই যেন কেমন অন্যরকম হয়ে গেল। শেষ বিকেলের রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলাপ। বাতাস কি মধুর। এশার বাবা যখন বাইরে এসে বললেন, তারপর রঞ্জু, দেশের কি খবর বলো, নতুন কি গুজব শুনলে? কি যে ভালো লাগলো সেই কথাগুলো। মনে হলো এরকম সুন্দর কথা এর আগে আমাকে কেউ বলেনি। গোলাপের ডাল ছাড়ছ মনে হচ্ছে? জি চাচা। এর একটা ফিলোসফিক অ্যাসপেক্ট আছে বুঝলে, সেটা লক্ষ্য করেছো তো? ফুল ফোটাবার জন্য গাছকে কষ্ট দিতে হচ্ছে। হা হা হা। তার সঙ্গে গলা মিলিয়ে আমিও হাসলাম। এশা চায়ের ট্রে নিয়ে ঢুকতে ঢুকতে বলল, এত হাসাহাসি হচ্ছে কেন? আমি কি যোগ দিতে পারি? ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর। এশা গেট পর্যন্ত এলো, হাসি মুখে বলল, আবার আসবেন। এই কথাটা কি পৃথিবীর মধুরতম কথার একটি নয়? আমি আবার আসতে পারি এ বাড়িতে, যতবার ইচ্ছা আসতে পারি। আমাকে কোনো অজুহাত তৈরি করতে হবে না। তবুও ছোটখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি। যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম, যাতে পরদিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল। যাক, পাওয়া গেল। সবচেয়ে বেশি যা করি তা হচ্ছে গল্পের বই নিয়ে আসি, তারপর সেই বই ফেরত দিতে যাই। গল্পের বই আমি পড়ি না, ভালো লাগে না, কোনো কালেও ভালো লাগেনি। তবু রাতে শুয়ে শুয়ে বইয়ের ঘ্রাণ নেই, পাতা উল্টাই। এশার স্পর্শ এই বইগুলোর পাতায় লেগে আছে ভাবতেই আমার রোমাঞ্চ হয়। গভীর আনন্দে চোখ ভিজে ওঠে। বই উল্টাতে উল্টাতে একবার অদ্ভুত এক কাণ্ড হলো। টুক করে বইয়ের ভেতর থেকে কি যেন পড়ল। তাকিয়ে দেখি ছোট্ট নীল রঙের একটা বোতাম, যেন একটা নীল অপরাজিতা। নাকের কাছে নিয়ে দেখি সত্যি গন্ধ আসছে। আমি গভীর মমতায় বোতামটা বালিশের নিচে রেখে দিলাম। সারা রাত ঘুম হলো না। কেবলই মনে হলো একদিন না একদিন এসে আসবে এই বাড়িতে। আমি তাকে বলবো, তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেটা এখনো ভালো আছে, কি সুন্দর গন্ধ। সে অবাক হয়ে বলবে, আমি আবার ফুল দিলাম কবে? এরই মধ্যে ভুলে গেলে? একটা নীল ফুল দিয়েছিলে না? বলেন কি, নীল ফুল আমি কোথায় পাবো? আমি বালিশ সরিয়ে বোতামটা বের করে আনবো। এসা বিস্মিত হয়ে বলবে, এটা বুঝি আপনার নীল ফুল? আমি বলবো, বিশ্বাস না হলে গন্ধ শুকেই দেখো। এশার বাবা নিজেই 2 কাপ চা নিয়ে ঢুকলেন। আমার বড় লজ্জা লাগলো। আমি বললাম, ছি ছি, আপনি কেন? তিনি হেসে বললেন, তাতে কি হয়েছে, খাও খাও, চা খাও। চিনি হয়েছে কিনা বলো। হয়েছে। গুড। চিনি আমি নিজে দিয়ে এনেছি, কাউকে পাওয়া যাচ্ছে না, সবাই ব্যস্ত। কোনো উৎসব নাকি? না, উৎসব কিছু না, মেয়েলি ব্যাপার। এশার বিয়ে ঠিক হলো, ওরা দিন পাকা করতে আসবে, রাত 8টায় আসবে। এখনো 3 ঘন্টা দেরি, অথচ ভাব দেখে মনে হচ্ছে। আমি নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলাম। এশার বাবা বললেন, ব্যারিস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে। তুমি চিনবে নিশ্চয়ই। ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন। ছেলেটা খুবই ভালো পেয়েছি, জার্মানি থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এখন দেশে কি সব ইন্ডাস্ট্রি দিয়েছে, রং তৈরি করবে। আমি ঠিক বুঝিও না। চা শেষ করার পর আমি খানিকক্ষণ বসে রইলাম। যাবার আগে এশা বেরিয়ে এলো। কি চমৎকার করেই না আজ তাকে সাজিয়েছে। তাকিয়ে থাকতে কষ্ট হয়। এশা হাসি মুখে বলল, বেছে বেছে আপনি ঝামেলার দিনগুলোতেই আসেন কেন বলুন তো? আমি ফিরে যাচ্ছি আমার খুপড়ি ঘরে। অন্য সব রাতের মতো আজ রাতেও হয়তো ঘুম হবে না। বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজও নিশ্চয়ই দেখব। এই পরিবারটির কাছ থেকে একটি নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না। এই সহজ সত্যটি আজ রাতেও আমার মাথায় ঢুকবে না। আজ রাতেও বোতামটিকে মনে হবে একটি নীল অপরাজিতা। গল্পের নাম জুয়া। 3rd পিরিয়ডে
প্রণববাবুর কোনো ক্লাস নেই। তিনি কমন রুমে এসে পত্রিকা খুঁজতে লাগলেন। একটি মাত্র পত্রিকা রাখা হয়, পড়া না হওয়া পর্যন্ত সেটি হেডমাস্টার সাহেবের ঘরে থাকে। আজ হেডমাস্টার সাহেব আসেননি, তার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে। ছেলের বড় ফুপা এসেছেন, সেই উপলক্ষে তিনি বড় সাইজের কই মাছের খোঁজে গিয়েছেন। কাজে কমন রুমের টেবিলের পত্রিকাটি পাওয়া গেল, ভাঁজ পর্যন্ত খোলা হয়নি। এইরকম একটা করকরে নতুন পত্রিকা পড়ার আনন্দই অন্যরকম। প্রণববাবু কোনো দিক না তাকিয়ে কোনার দিকে ইজি চেয়ারে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো। তিনি ভাঙা গলায় ডাকলেন, বশির মিয়া, ও বশির মিয়া। বশির মিয়া স্কুলের দপ্তরি, সেও হেডমাস্টার সাহেবের সাথে কই মাছের খোঁজে গিয়েছেন, সুতরাং কেউ এলো না। ফোর্থ পিরিয়ডে আজিজউদ্দিন সাহেব কমন রুমে পানি খেতে এসে দেখেন প্রণববাবু মরার মতো পড়ে আছে। প্রণববাবু, কি হয়েছে? প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন, তার কথা জড়িয়ে গেল। আজিজউদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, শরীর খারাপ নাকি? এই প্রণববাবু। শরীর ঠিক আছে। আজিজউদ্দিন সাহেব কপালে হাত রাখলেন। না, কপাল তো ঠান্ডা, জ্বরজারি কিছু নেই। প্রণববাবু দুর্বল কণ্ঠে বললেন, পানি খাবো, একটু পানি দেন। মাথা ঘুরছে নাকি? এই প্রণববাবু। প্রণববাবু ফিসফিস করে বললেন, লটারির রেজাল্ট দিয়েছে। আজিজউদ্দিন সাহেব ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগলো। রেড ক্রস লটারির 2 টাকা দামের টিকিট সবাইকে একটি করে কিনতে হয়েছে। হেডমাস্টার সাহেব 50টা টিকিট ময়মনসিংহ থেকে নিয়ে এসে গম্ভীর গলায় বলেছিলেন, সবাইকে কিনতে হবে, দেশের কাজ। আমরা শিক্ষকরা যদি না করি কারা করবে? সবার জন্য একটা এক্সাম্পল সেট করতে হবে, 5টা করে কিনবেন সবাই। থার্ড মাস্টার জলিল সাহেব মুখ কালো করে বললেন, 2 মাস ধরে বেতন নাই, এর মধ্যে এইসব ঝামেলা আবার কি স্যার? দেশের কাজের মধ্যে আবার ঝামেলা কি দেখলেন? 5টা করে কিনবেন সবাই, আর স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউটের ব্যবস্থা করবেন, দেশের কাজ। 5টা করে টিকিট কিনতে হলো সবাইকে। হেডমাস্টার সাহেব দেশের কাজের জন্য এত ব্যস্ত হওয়ার রহস্য হঠাৎ উদ্ধার হলো। প্রতি 10টি টিকিটে 2 টাকা করে তার লাভ থাকে। সেই লটারির রেজাল্ট দেখে প্রণববাবুর কপালে ঘাম জমেছে, কথা জড়িয়ে যাচ্ছে। এর অর্থ কি? আজিজউদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার ভাই, কিছু পেয়ে গেলেন নাকি? প্রণববাবু জড়িয়ে জড়িয়ে বললেন, পেয়েছি। আজিজউদ্দিন সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। ক্লাস 9-এ তার ইংরেজি গদ্য পড়াবার কথা, তিনি সেখানে আর গেলেন না। প্রণববাবুর পাশের চেয়ারে চুপচাপ বসে রইলেন। দুনিয়াতে কত অসম্ভব ব্যাপারই না ঘটে। প্রণববাবু পরশুদিন তার কাছে 50টা টাকা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, হাত একেবারে খালি, কোথায় পাবো? গত মাসেরও হাফ বেতন হয়েছে। আজিজউদ্দিন সাহেব ক্লান্ত স্বরে বললেন, এরকম ভ্যাবদার মতো বসে আছেন কেন? ফুর্তি টুর্তি করেন। কি ফুর্তি করব? তাও ঠিক, লোকজন এরকম হঠাৎ লক্ষপতি হলে কি ফুর্তি করে কে জানে। রেজাল্টটা কোথায় দিয়েছে দেখি পত্রিকাটা। ক্লাস 9-এর ছেলেগুলো বড্ড গন্ডগোল করছে। একজন এসে কমন রুমে উকি দিয়ে দেখে গেল। আজিজউদ্দিন সাহেব ভ্রু কুচকে লটারির খবর 2-3 বার পড়লেন। তার কাছে কোনো টিকিট নেই, তিনি সবগুলো নেজামের চায়ের স্টলে বিক্রি করে ফেলেছেন। টিফিন পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গেল। মাস্টারদের কারো আর ক্লাস নেবার উৎসাহ রইল না। সবাই কমন রুমে শুকনো মুখে বসে রইলেন। স্কুল ছুটি হয়ে যাওয়ার ছেলেদের জন্য আনা টিফিন বেঁচে গেছে, লুচি আর বুন্দিয়া। অন্য সময় হলে টিফিনের ভাগ বাটোয়ারা নিয়ে উৎসাহী আলোচনা চলত। আজ আর কিছুই জমছে না। ক্লাস 10-এর ছেলেগুলো কমন রুমের দরজার কাছে জটলা পাকাচ্ছিল। আজিজউদ্দিন প্রচন্ড ধমক দিয়ে বললেন, নাট্যশালা নাকি? যা বাড়ি যা, 2 দিন ধরে পরীক্ষা, কোনো হুঁশ নেই গরুর দল। হেডমাস্টার সাহেব খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন এবং খুব হইচই শুরু করলেন। স্কুল ছুটি দিয়েছে কে? স্কুল ছুটি দেওয়ার মতো কি হয়েছে বলেন তো? একজন লটারিতে কটা টাকা পেয়েছে আর অমনি স্কুল ছুটি? পেয়েছেনটা কি? হেডমাস্টার সাহেবের কথায় কারো কোনো ভাবান্তর হলো না। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব বিরক্ত হয়ে বললেন, কি ভেজর ভেজর করছেন? কে গিয়ে এখন ক্লাস নেবে? অসুবিধাটা কি? আমি তো এর মধ্যে অসুবিধার কিছু দেখলাম না। 3 মাস বেতন নাই, এর মধ্যে একজন 2 লাখ টাকা পেলে মেজাজ ঠিক থাকে? 3 মাস বেতন নাই কথাটা ঠিক বললেন না, হাফ বেতন হয়েছে গত মাসে। এসএসসি পরীক্ষার কালেকশন হলে বাকিটা পাবেন, ভালো কালেকশন হবে এবার। বশির মিয়া হেডমাস্টারের সঙ্গে ফিরে এসেছে। সে একটি বড় গামলায় তেল মরিচ দিয়ে মুড়ি মাখছিল। দুপুরে এইটাই স্যারদের টিফিন। কেরোসিন কুকারে চায়ের পানি ফুটছে। হেডমাস্টার সাহেব বিরস মুখে বললেন,
আজও মুড়ি? আজ একটা ভালো টিফিনের দরকার ছিল। কেউ কোনো সাড়া দিল না। টিফিন পর্ব শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। টিচাররা সবাই বাড়ি চলে গেল। প্রণববাবু নড়লেন না। হেডমাস্টার সাহেব একসময় বললেন, বাড়ি গিয়ে আমোদ ফুর্তি করেন, চুপচাপ বসে আছেন কেন? ভালো লাগছে না স্যার। ভালো লাগবে না কেন? আজ তো আপনার ভালো লাগারই দিন। হেডমাস্টার সাহেব শুকনো গলায় টেনে টেনে হাসতে লাগলেন। জোর জবরদস্তি করে কিনিয়েছি বলেই পেলেন, মনে রাখবেন সেটা। হা হা হা। উপকারের কথা কারো মনে থাকে না, এটাই দুনিয়ার নিয়ম। প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন, পরিষ্কার বোঝা গেল না। হেডমাস্টার সাহেব শুকনো গলায় বললেন, যে টিকিটে পেয়েছেন সেটা আছে তো? অনেক সময় দেখা যায় টিকিটটাই মিসিং, তখন সবই গেল। প্রণববাবু মানিব্যাগ থেকে টিকিট বের করে হেডমাস্টার সাহেবের হাতে দিলেন। হেডমাস্টার সাহেব ভ্রু কুঞ্চিত করে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন টিকিটটার দিকে। তার মেয়ের এই বিয়ের প্রস্তাবটাও হয়তোবা ভেঙে যাবে। ছেলের ফুপা বলেছে ছেলের নাকি মোটর সাইকেলের খুব শখ। অজপাড়াগার পোস্টমাস্টারের ছেলে মোটর সাইকেল দিয়ে করবেটা কি? 13 টাকার কই মাছ জলে গেছে, বলাই বাহুল্য। হেডমাস্টার সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, প্রণববাবু, আপনি এবার একটা মোটর সাইকেল কিনে ফেলেন। মোটর সাইকেল দিয়ে আমি কি করব? চড়বেন চড়বেন, আপনারই তো দিনকাল। হেডমাস্টার সাহেব আবার টেনে টেনে হাসতে লাগলেন। প্রণববাবু স্কুল থেকে বেরুলেন সন্ধ্যার পর। তার ধারণা ছিল বাজারের ভেতর দিয়ে যাবার সময় অসংখ্যবার লটারি টাকা পাওয়ার খবর তাকে বলতে হবে, কিন্তু সেই রকম কিছুই হলো না। কেউ কি জানে না খবরটা? আশ্চর্য। তার ছেলে সুবল যেবার ময়মনসিংহে চুরি কেসে গ্রেফতার হলো, সেবার প্রণববাবুকে অসংখ্যবার ব্যাপারটা বলতে হয়েছে। ফলস কেস বোধহয়। কি বলেন প্রণববাবু? হাজার হলেও আপনার ছেলে, ভদ্রলোকের সন্তান। ফলস কেস না, চুরি সত্যি সত্যি করেছে। বলেন কি? ব্যাপারটা ঠিকমতো বলেন তো শুনি। বসেন না, এই বাবুকে চা দে। আজ প্রণববাবু নীলগঞ্জ বাজারের প্রায় শেষ প্রান্তে চলে এলেন। কেউ কিচ্ছু জিজ্ঞেস করল না। বাজার থেকে বেরোবার সময় করিম মিয়া চিকন গলায় ডাকলো, বাবু একটু শুনে যান তো। কি ব্যাপার? মোট 211 টাকা পাওনা। আমরা গরিব ব্যবসায়ী, এত টাকা আটকা পড়লে চলে? দিয়ে দেব। এই কথা তো বাবু 2-3 মাস ধরেই শুনতেছি। নিবারণ সাহার কাছে এরকম 400 টাকা পাওনা। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে চলে গেল ইন্ডিয়া। আমি ইন্ডিয়া যাব না, ইন্ডিয়াতে আমার কেউ নেই। প্রণববাবুর খুব ইচ্ছা হলো লটারির কথাটা বলেন, কিন্তু বলতে পারলেন না। তিনি বাড়ি পৌঁছালেন রাত 8টার দিকে। কোনো সাড়া শব্দ নেই। সাড়া শব্দ করার লোকও অবশ্য নেই। চারিদিকে খুটখুটে অন্ধকার। তিনি হাতড়ে হাতড়ে তালা খুললেন, হারিকেন জ্বালালেন। টেবিলের উপর খাবার ঢাকা আছে। খান কতক রুটি, একটা ভাজি, এক বাটি তেঁতুলের টক। তার রান্না হয় জ্যাঠার বাড়িতে। রান্না হয়ে গেলে তালা খুলে খাবার রেখে যায়। সেই বাবদ জ্যাঠার হাতে যখন যা পারেন দেন। প্রণববাবু কেরোসিন কুকার জ্বালিয়ে রুটি গরম করতে বসলেন। তখনই হঠাৎ করে সুবল এসে উপস্থিত। সুবলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বললেই হয়। গত 6 মাসে একবার মাত্র এসেছিল, 2 দিনের জন্য। তিনি কোনো কথা বলেননি। আজ নিজে থেকেই কথা বললেন। আছিস কেমন সুবল? আছি কোনো মতো। তুমি কেমন আছো বাবা? খেয়ে এসেছিস নাকি? মাটন বিরিয়ানি খেয়েছি স্টেশনে। জানি তো রাত্রের খাওয়া দাওয়া, কোনো আয়োজন তোমরা করো না। খাচ্ছ কি তুমি? রুটি নাকি? খাবি নাকি একটা? না। প্রণববাবু খেতে বসলেন। সুবল বাইরের বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। প্রণববাবু লক্ষ্য করলো সুবলের গায়ে চকচকে একটা শার্ট থাকলেও তার পায়ের চামড়ার জুতো জোড়াতে তালি পড়েছে। যে মোটর শপে মেকানিকের কাজ শিখত, সেখানে পয়সা করি বোধহয় কিছুই দেয় না। তার মনে পড়ল 2 মাস আগে 250 টাকা চেয়ে ভুল বানানে 3 পাতার একটা চিঠি লিখেছিল সুবল। তিনি জবাব দেননি। এবারও টাকার জন্যই বোধহয় এসেছে। বাবা, ঘরে চায়ের পাতা আছে? আছে বোধহয়, দেখ তো হরলিক্সের বোতলটার মধ্যে। সুবল চায়ের পানি চাপিয়ে মৃদুস্বরে বলল, তোমার কাছে 300 টাকা হবে বাবা? আমার খুবই দরকার। প্রণববাবু অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। বাবা, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি, একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে বাবা। তার ইচ্ছা হলো জিজ্ঞেস করেন কি ঝামেলা, কিন্তু তিনি চুপ করে রইলেন। তার যে মেয়ে কলকাতার শিবপুরে ছিল, সেও কি একটা ঝামেলায় পড়েছিল। 1000 টাকা চেয়ে চিঠি লিখেছিল।
ছোট চিঠি, কিন্তু সেই ছোট চিঠি পড়ে সারা রাত তিনি ঘুমোতে পারেননি। মেয়েটি অনেক বয়স পর্যন্ত তার সঙ্গে ঘুমোতো। কি বিশ্রী ঘুম! পা দুটি বুকের কাছে এনে মাথা বাঁকা করে কত বকাঝকা, কত কি, লাভ হয়নি কিছুই। অঞ্জুর সেই চিঠির জবাব তিনি দেননি, লজ্জাতেই দিতে পারেননি। দীর্ঘ 1 বছর সেই চিঠি পকেটে নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, ক্লাসে গিয়েছেন, পাটিগণিতের কঠিন সব অঙ্ক জলের মতো বুঝিয়ে দিয়েছেন। প্রণববাবু বারান্দায় এসে দাঁড়ালেন। কি চমৎকার জ্যোৎস্না! অন্ধকার হালকা হয়ে আসছে ক্রমে ক্রমে। লেবু ফুলের ঘ্রাণ আসছে। গাছটাতে লেবু হয় না, শুধুই ফুল ফুটে। গাছগাছালির কোনো যত্ন নেই আর। কে যত্ন করবে? সুবল চায়ের কাপ হাতে বাইরে এসে দাঁড়ালো। বাবা, খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়েছি। সবাই ঝামেলায় পড়ে, তিনিও মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছিলেন। বিয়ে দেবেন এমন ছেলে পাওয়া যায় না। শেষটায় কেদারনাথ বাবু কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিলেন। বিয়েটা কেমন হয়েছিল কে জানে। বর পছন্দ হয়েছিল পাগলিটার? আর জানার উপায় নেই। বাবাকে কি আর এইসব কথা কোনো মেয়ে বলবে? বাবাকে লিখতে হয় দারুণ সমস্যার সময়। সুবল মৃদুস্বরে বলল, বাবা, চা খাবে? করে দেই? দে। চিনি নাই, চিনি ছাড়া চা দে একটু। সুবল তাকিয়ে দেখল তার বাবার চোখ দিয়ে জল পড়ছে। ব্যাপারটা কি? সে আর চোখে তাকাতে লাগলো। মিনমিন করে বলল, 300 টাকা না পেলে বেইজ্জত হবে। সুবল কথাটা বলেই মাথা নিচু করে ফেলল এবং লক্ষ্য করল তার নিজের চোখও ভিজে উঠেছে। সে হঠাৎ বলে ফেলল, বড় কষ্ট বাবা। কষ্ট? হ্যাঁ, কষ্ট তো বটেই। প্রণববাবু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। টাকাটার কি জোগাড় হবে? প্রণববাবু জবাব দিলেন না, চোখ মুছলেন। সুবল বাবার কাছে সরে এলো। প্রণববাবু হঠাৎ কি মনে করে সুবলের একটি হাত চেপে ধরে সশব্দে ফুঁপিয়ে উঠলেন। সুবল বলল, কাঁদবেন না বাবা, দেখি একটা ব্যবস্থা আমি নিজেই করব, কাঁদবেন না। মেয়েটারে বড় দেখতে ইচ্ছে হয় সুবল। তিনি 2 লক্ষ টাকার একটা টিকিট পকেটে নিয়ে একজন নিঃস্ব মানুষের মতো কাঁদতে লাগলেন। সুবল বাবাকে 2 হাতে জড়িয়ে ধরে বসে রইল। 300 টাকার তার সত্যি খুব প্রয়োজন। তার নিজেরও ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে কাঁদল না। নিচু গলায় বলল, চিন্তার কিছু নাই বাবা, সব ঠিক হয়ে যাবে। প্রণববাবু ধরা গলায় বললেন, কিছুই ঠিক হয় না। তার কথাকে সমর্থন করেই যেন ঘরের ভেতর থেকে তক্ষক ডেকে উঠল। বাইরে মাছের চোখের মতো মরা জ্যোৎস্না। নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।